Hello student, welcome to my channel Basic Science Nobun 321। আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ডব্লিউবি বোর্ডের কেমিস্ট্রি কোশ্চেন পেপার এবিটিএ দ্বারা প্রকাশিত SC 278 এই পেজের প্রশ্নপত্র আলোচনা। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ডব্লিউবিটিএ পেপারের যে কোশ্চেন পেপার সেটা আমরা আলোচনা করছি। আগের দুটো পার্টের মাধ্যমে বড় কোশ্চেনগুলো 5 নম্বরের কোশ্চেন ও 3 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। আজকের MCQ সেকশন 1 নম্বরের কোশ্চেন ও 2 নম্বরের কোশ্চেন, টোটাল 28 মার্কস কোশ্চেন আমরা আজকে আলোচনা করব। তাহলে ফার্স্ট দেখো আমরা যেটা শুরু করছি, MCQ সেকশনের কোশ্চেনগুলো আমরা শুরু করছি। MCQ কোশ্চেনের অ্যান্সারটা প্রত্যেকের টেস্ট পেপারে দেওয়া আছে, তবু আমরা একবার ডিসকাস করে নিই যে অ্যান্সারগুলো ঠিকঠাক ভাবে কিভাবে আমরা বুঝে উঠবো। ফার্স্ট দেখো, MCQ কোশ্চেনগুলো আমি লিখছি না, বড় কোশ্চেনগুলো আমি লিখেছি, MCQ সেকশনটা আমি লিখছি না। যাদের কাছে টেস্ট পেপারটা অ্যাভেলেবেল আছে তারা কোশ্চেন পেপার নিশ্চয়ই তোমরা পেয়ে যাচ্ছ, আর যাদের কাছে নেই তারা জানিও যে কোশ্চেন পেপার যদি না থাকে তাহলে আমি কোশ্চেন পেপারটা দেওয়ার চেষ্টা করব। কোশ্চেন পেপারটা আমি আপলোড করার চেষ্টা করব। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি কোশ্চেন পেপারটা পেয়ে যাবে। ফার্স্ট দেখো কোশ্চেন দিয়েছি, MCQ ফার্স্ট কোশ্চেন একের 1 বলেছে কোন ক্লাসে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নির্দিষ্ট হলে কোন ধরনের ত্রুটি হয়। ফার্স্ট বলেছে শূন্যতাজনিত ত্রুটি, স্কটকি ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটি, অন্তঃস্থানিক ত্রুটি। তাহলে দেখো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নির্দিষ্ট হলে, মানে আয়নিক ক্লাসের কথা বলছে। তাহলে আয়নিক ক্লাসে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নির্দিষ্ট হলে আমরা লিখবো এটা স্কটকি ত্রুটি কথা এখানে বলেছে। অপশন বি হবে স্কটকি ত্রুটি। তাহলে দেখো নেক্সট হচ্ছে 2 নম্বর, বলেছে মোলার পরিবাহিতার এসআই একক কি। আমরা জানি মোলার পরিবাহিতার এসআই একক আমরা লিখব সিমেন্স মিটার স্কয়ার মোল ইনভার্স। ওকে, এস মিটার স্কয়ার মোল ইনভার্স। যদি এটা বুঝতে অসুবিধা হয়, ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই এটা লিখব মোলারিটি। তো এখানে কাপ্পা ইউনিট, কাপ্পা এর একক বাই মোলারিটির একক, কাপ্পা এর একক দেখো এস মিটার, এখানে আসবে ইনভার্স ডিভাইড, এখানে আসবে দেখো মোল বাই মিটার কিউব বা এস মিটার ইনভার্স মিটার কিউব মোল ইনভার্স বা এস মিটার স্কয়ার মোল ইনভার্স। তাহলে ইউনিটটা আমরা ল্যামডা এম এর এসআই বা মোলার পরিবাহিতার এসআই একক আমরা পেয়ে গেলাম। পরেরটা বলছে থার্ড, কোনটি সংঘনন পলিমার নয় বা কোনটি কনডেনসেশন পলিমার নয়। তাহলে অপশন হবে এখানে দিয়েছে ড্যাক্রোন, নিওপ্রিন, মেলানিন, গিপটাল বলেছে বা গ্যাপটাল। এখানে অপশন হবে নিওপ্রিন। ওকে, তাহলে এটার অপশন ছিল এ, এটা বি, এটা মিলালাম। এরপর 4 নম্বর কোশ্চেন আসছে, এখানে প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি হাইড্রোফোবিক ধরনের। হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক আমরা জানি, যেখানে
দ্রবণে বা কোলোডীয় দ্রবণের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশার মধ্যে আকর্ষণ থাকবে তখন তাকে আমরা বলছি হাইড্রোফিলিক। আর যখন বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশার মধ্যে আকর্ষণ থাকবে না বা তারা একে অপরকে হেট করবে তখন তাকে আমরা বলছি, বা দূরে সরিয়ে দেবে, তখন তাকে আমরা বলছি হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক কলয়েড এখানে হবে আর্সেনিক সল্ট হবে। অপশন বি AS2S3 সল্ট, এটা হবে। পরেরটা দেখো 5 নম্বর কোশ্চেন, যে নিচের কোন যৌগটিতে পিএইচ বন্ধন উপস্থিত। তাহলে আমরা জানি ফসফরাসের যদি অ্যাসিডগুলো আমরা আঁকি তাহলে আমরা দেখব যে সরাসরি যদি কি থাকে বলো, পি এর সঙ্গে বন্ড থাকে হাইড্রোজেনের, তখন একটা কথা বলছে। আর যদি এরকম স্ট্রাকচার হয় তাহলে দেখতে পাচ্ছি সরাসরি পি এর সঙ্গে কোনো বন্ড থাকছে না। তাহলে এই ধরনের অ্যাকচুয়ালি স্ট্রাকচার আসছে H3PO4। এখানে আমরা দেখছি এই যৌগে কোনো পিএইচ বন্ধন নেই, তাহলে অপশনটা কি হবে বলো, অপশন বি হবে। ওকে, নেক্সট বলতে দেখো কোনটি বর্ণহীন হবে, কোনটি বর্ণহীন হবে, এই কথাটা বলেছে। অর্থাৎ যেটিতে কোনো ডি ইলেকট্রন থাকবে না সেটি কি হচ্ছে বলো, তার ক্ষেত্রে ডি কক্ষের T2G ও EG এর মধ্যে স্থানান্তর ঘটবে না। ডি কক্ষে যদি ইলেকট্রন থাকে তবে T2G ও EG এর মধ্যে ইলেকট্রনের স্থানান্তর ঘটতে পারে, যদি না থাকে তাহলে হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর কোশ্চেনে নিকেল 2+ ইলেকট্রনিক কনফিগারেশন হয় আর্গন 18 3d, এখানে 8, তাহলে এখানে ডি ইলেকট্রন উপস্থিত আছে, তাহলে এখানে হতে পারে ভ্যানাডিয়াম 4+ আর্গন 18। দেখো নরমাল ভ্যানাডিয়াম কত পাই আমরা, ভ্যানাডিয়াম 23 আর্গন 18 4s2 3d3। তাহলে এখানে ভ্যানাডিয়াম 4+ বলেছে মানে 4টি ইলেকট্রন বাদ যাবে, এখানে d1 হবে। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো, সরি পরের অপশনটা দিয়েছে পরের অপশন দিয়েছে ম্যাঙ্গানিজ Mn3+। তাহলে আমরা ম্যাঙ্গানিজ জানি আমরা কত 25 আর্গন 18 3d5 4s2, তাহলে ম্যাঙ্গানিজ এখানে 3+ বলেছে, তাহলে আর্গন 18 3d4, এখানে ডি ইলেকট্রন আছে, এটাতেও ডি ইলেকট্রন আছে, এখানেও আছে। আরেকটা দেখব স্ক্যান্ডিয়াম 4+, Sc এখানে বলছে 4+, তাহলে Sc আমরা কত জানি বলো, স্ক্যান্ডিয়াম 21 আর্গন 18 3d1 4s2, তাহলে এখানে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম দিয়েছে, টাইটেনিয়াম 22, তাহলে এটা d2 হবে, টাইটেনিয়াম 4+ আর্গন 18 ডি ইলেকট্রন কোনো এখানে থাকছে না। তাহলে যে অপশনটা কারেক্ট হবে সেটা হচ্ছে 6 এখানে ডি হবে, 6 ডি হচ্ছে কারেক্ট অপশন হবে। ওকে, নেক্সট বলতে দেখো কোনটি অসম্পূর্ণ জটিল লবণ। অর্থাৎ অসম্পূর্ণ জটিল লবণ বলতে আমরা বুঝি যে লবণে, যে জটিল লবণের কোন একটা সেন্ট্রাল অ্যাটমের
সেকেন্ডারি ভ্যালেন্সিটা ফুলফিল হচ্ছে না, সেটার কথা বলবো। অসম্পূর্ণ জটিল কথা বলছে, জটিল লবণ। তার একটা উদাহরণ বলছে, অসম্পূর্ণ জটিল লবণের উদাহরণ এখানে দিয়েছে। দেখো 7টা অসম্পূর্ণ জটিল লবণের উদাহরণ ক্যাডমিয়াম দিয়ে হবে K2CdCN2। এটা কি আসছে বলো? অসম্পূর্ণ জটিল লবণের উদাহরণ, অপশন বি হবে। 8 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। এখানে বলছে দেখো নিচের কোন যৌগটি জৈব ধাতব যৌগ নয়? তাহলে জৈব ধাতব যৌগ আমরা তাকে বলবো যদি কার্বনের সঙ্গে মেটালের সরাসরি কি থাকে বলো? কোনো বন্ড থাকে। তাহলে দেখো প্রথম যৌগটার ক্ষেত্রে এখানে দিয়েছে CH3MgBi। তাহলে এখানে কার্বন আর হাইড্রোজেনের, কার্বন আর ধাতু বা মেটালের সরাসরি বন্ড আছে, এটাকে আমরা জৈব ধাতব যৌগ বলবো। পরেরটা বলছে CH3CZnI, এটাও আছে। পরেরটা বলেছে দেখো CH3CH2C ডাবল বন্ড O Na+। তাহলে এই যৌগে আমরা দেখতে পাচ্ছি মেটাল আর কার্বনের সরাসরি কোনো বন্ড নেই, তাহলে এটা আমরা জৈব ধাতব যৌগ বলতে পারবো না। লাস্ট আরেকটা অপশন আছে, দেখো এখানে দিয়েছি এটা যে অপশনটাই ভুল আছে। যাই হোক, CH3CH2 এটা তো সরাসরি কার্বন ও মেটালের বন্ড আছে, তাহলে যেটা অপশন হবে অপশন সি, 8 সি। তাহলে এই যৌগটাতে সোডিয়াম প্রোপানয়েড, এই যৌগটাতে কার্বন ও মেটালের সরাসরি কোনো বন্ধন নেই, তাই জন্য এটাকে আমরা জৈব ধাতব যৌগ বলতে পারছি না। আমরা কোশ্চেন নাম্বার 9-এ চলে যাই। এখানে বলছে দেখো যে CH2 এটার সঙ্গে CH3MgBr এর বিক্রিয়া করলাম, তারপরে হাইড্রোলিসিস করলাম, তাহলে কি হবে? আমরা জানি এইটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, যে কোনো একটা কার্বন সেন্টারে যাবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে CH2 এটা CH3, এটা O MgI, এটা আদ্য বিশ্লেষণ করলে আমরা লিখবো এখানে H3O+, আদ্য বিশ্লেষণ করলে এটা হবে CH2, এটা CH3, এটা OH। তাহলে 1 প্রোপানল অ্যাকচুয়ালি এটা প্রোডাক্ট হবে। 9 এর অ্যানসার কোনটা হবে বলো? 1 প্রোপানল যেটা আছে সেটাই আমরা অ্যানসার লিখব, যে অপশন ডি। 9 এর কি হবে বলো? অপশন ডি হবে অ্যানসার। বোর্ডটা একটু মুছে নিই, তারপরে আসছি। তারপর দেখো বলেছে 10 নম্বর কোশ্চেন নাম্বার 10। এখানে দিয়েছে যে কার্বনিল যৌগকে শনাক্ত করার জন্য উপযুক্ত বিকারক হলো ফেলিং দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ, ব্র্যাডির বিকারক, টলেন্স বিকারক। তাহলে এখানে মনে রাখতে হবে যে কার্বনিল যৌগ মানে সেটা অ্যালডিহাইড ও কিটোন উভয়কেই বোঝাচ্ছে। টলেন্স বিকারক বা ফেলিং সলিউশন দিয়ে আমরা কেবলমাত্র অ্যালডিহাইডকে শনাক্ত করতে পারবো, কিন্তু কিটোনকে পারবো না। তাহলে যদি বলে কিটোনকে শনাক্ত করতে ও অ্যালডিহাইড শনাক্ত করতে, তাহলে আমরা কি নেব বলো? ব্র্যাডির বিকারক বা বিএনপি টেস্ট আমরা করব, এটা সি হবে। নেক্সট বলছে দেখো 11টা বলছি যে নিচের কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? নিচের কোন যৌগটি
ক্যানিজারো বিক্রিয়া অংশ যোগগুলো এরাও আছে। 1 নম্বর এটা দেওয়া আছে, 2 নম্বর এটা দেওয়া আছে, থার্ডে দেখো C6H5 CH2 C ডবল বন্ড H আছে, আর ফোর্থে আছে CH3 এরকম আছে, এটা আছে। তাহলে আমার দেখতে হবে ক্যানিজারো বিক্রিয়া অ্যালডিহাইড দেবে, তাহলে এই অপশনে প্রথমে বাদ চলে যাবে, এটা কিটোন বাদ চলে গেল। কোন অ্যালডিহাইড দেবে? যে অ্যালডিহাইডের আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না। আলফা মানে অ্যালডিহাইড গ্রুপটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচ, যে কার্বনের সঙ্গে অ্যাটাচ তাতে কোনো হাইড্রোজেন অ্যাটম আছে কি না। তো দেখো এখানে আছে, এটাতে আছে, এটাতে নেই, তাহলে এইটা আমরা কি করবো বলো, কারেক্ট অপশন চুজ করব। তাহলে 11 এর কোনটা হবে? অপশন ডি। 11 এর কোন অপশন হলো? অপশন ডি হলো। তারপরে আসছে দেখো 12, সোডিয়াম মেটা বাইসালফাইড কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? সোডিয়াম মেটা বাইসালফাইড নিম্নলিখিত কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? অপশন ডি হবে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। ওকে, খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট বলছে দেখো, এটা 13 এর কোশ্চেন ছিল। 12 এর কোশ্চেন দেখো, 12 এর কোশ্চেন ছিল যে নিচের কোন ভেষজ বৈশিষ্ট্য বাকিদের থেকে আলাদা? নিচের কোন যৌগটির ভেষজ বৈশিষ্ট্য বাকিদের থেকে আলাদা? নিচের কোন, কোশ্চেন নাম্বার 13 যেখানে বলছে দেখো 13 নয় 12 বলছে যে নিচের কোন যৌগটি ভেষজ বৈশিষ্ট্য বাকিদের থেকে আলাদা? তো সেটা হবে অপশন সি, ক্লোরাম ফেনিকল। এটা হবে অপশন সি, ক্লোরাম ফেনিকল। এবার আসছে দেখো লাস্ট কোশ্চেন এমসিকিউ বলেছি, আলফা হেলিক্স গঠন দেখা যায় লিপিডে, প্রোটিনে, ডিএনএ তে, আরএনএ তে। অপশন কি হবে বলো? বি, প্রোটিনে হবে। কোন অপশন হবে বলো? প্রোটিনে হবে। ঠিক আছে, তাহলে আমরা 14 নাম্বারের এমসিকিউ আমরা ডিসকাস করলাম। পরবর্তী 1 নম্বরের কোশ্চেনগুলো আমরা আলোচনা করি। কোশ্চেনটা আমি লিখে নিই, 1 নম্বরের 2 নম্বরের কোশ্চেনগুলো আমরা লিখে নেব, তারপর আমরা সেটা ডিসকাস করব। ওকে, পরের কোশ্চেন দেখো 2-1, মানে 1 নম্বরের 4টে কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন যে উৎসর্গীকৃত অ্যানোড কি, এই একটা কোশ্চেন। আর স্যাক্রিফিশিয়াল অ্যানোড বলতে কি বুঝি, আর অথবা যদি দেখো 3.2 গ্রাম সালফাইড আয়নের মোট আধান কত, এই হচ্ছে ব্যাপার। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, স্যাক্রিফিশিয়াল অ্যানোড বলতে আমরা কি বুঝি? ওকে, স্যাক্রিফিশিয়াল অ্যানোড বলতে আমরা কি বুঝি? তাহলে মাটির নিচে জল বা তেলবাহী আয়রনের পাইপকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য ওই সমস্ত পাইপে উচ্চ পরাধর্মী ধাতুর পাত বা খণ্ডকে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগে রাখা হয়। এক্ষেত্রে আয়রনের পাইপ ক্যাথোড, ম্যাগনেসিয়াম পাত বা যে ধাতুটাকে রাখা হয় সেটি অ্যানোড, এবং আর্দ্র কাদামাটি তড়িৎ বিশ্লেষণ রূপে কাজ করে। কি ঘটনা হয়? যে ধাতুটা রেখেছি সেটা আগে জারিত হয়, আয়রন জারিত হয় না। ওকে, সেই ধাতুটা নিজেকে স্যাক্রিফাইস করে অক্সিডেশনের জন্য। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি এই ব্যবস্থার মাধ্যমে ম্যাগনেসিয়াম অ্যানোডের বিনিময়ে আয়রন ক্যাথোড সংরক্ষিত হয়। ওকে, এই জন্যই কি আমরা বলছি, তাই উক্ত অ্যানোডকে উৎসর্গীকৃত বা স্যাক্রিফিশিয়াল অ্যানোড এবং প্রক্রিয়াটিকে ক্যাথোড সংরক্ষণ বলা হয়। ওকে,
এটা কিন্তু পুরোটাই লিখতে হবে, 1 নম্বরে দিলেও এটা পুরোটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে। পরের কোশ্চেন দেখো, অথবা বলেছে 3.2 গ্রাম সালফাইড আয়নের মোট আধান কত? তাহলে সালফাইড আয়ন H2 মাইনাস, তাহলে আমি আগে মোল সংখ্যা বার করব। তাহলে মোল সংখ্যা সমান 3.2/32 বা 1 বাই কত আসলো 10। ওকে, তাহলে আয়নের মোট আধান, আয়নের মোট আধান সমান n ইনটু x ইনটু f। n বলছে এখানে মোল সংখ্যা, ওকে, x বলছে ওই আয়নটার আধান, ওই আয়নটার চার্জ, বা এখানে দেখো 2 আসছে, 2 হবে। তাহলে আয়নের যোজ্যতা, ওকে, এ হচ্ছে ফ্যারাডে। সেটা যদি বসাই, এখানে 1/10 ইন্টু 2 96500, এটা কাটলো এরকম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 0.031919300 কুলম। এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। তাহলে 3.2 গ্রাম সালফাইড আয়নের আধান কত? 19300 কুলম হবে। এটা সার্কেল করব না, এটা সি লিখব, কুলম বলে লিখব। পরের কোশ্চেনে আমরা চলে যাই। বলেছে একটি পদার্থের উদাহরণ দাও যেটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করে। অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করে একটা পদার্থের নাম বলতে বলেছে। দেখো এখানে আমাদের 2 এখানে কোশ্চেনটা দিয়েছে যে এমন একটি পদার্থের নাম করো যেটি অ্যান্টিসেপটিক ও ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করে। ডিসইনফেক্ট্যান্ট হিসেবেই রূপে কাজ করে। এখানে হবে ফেনল। কি অ্যান্সার হবে বলো? এটা ফেনল। তাহলে ফেনলের নির্দিষ্ট গাঢ়ত্বের দ্রবণ কখনো দেখছি আমরা সেটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করছে, আবার কখনো দেখতে পাচ্ছি সেটা ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করছে। তাহলে ফেনলের 0.2% দ্রবণ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, আর 1% দ্রবণ কি হিসেবে কাজ করে বলো? এটা 0.2% ফেনলের দ্রবণ, এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করছে, আর 1% ফেনলের দ্রবণ ডিসইনফেক্ট্যান্ট
হিসেবে কাজ করছে। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। যে স্বর্ণ সংখ্যা কাকে বলে, আমি অ্যান্সারটা লিখে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। পরের কোশ্চেন আছে, দেখো 2 অথবা স্বর্ণ সংখ্যা কাকে বলে, ডেফিনেশন চেয়েছে। তাহলে 10 ml প্রমাণ গোল্ড সলিড 0.0053 থেকে 0.0058% মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় লাল থেকে নীল তা প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংরক্ষক কলয়েড মিশ্রিত করা প্রয়োজন তত মিলিগ্রাম সংখ্যাকে উক্ত কলয়েডের স্বর্ণ সংখ্যা বলে। এটা প্রত্যেকের বইতে ডেফিনেশন আছে, তোমরা এটা লিখে নিও। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। বলেছে দেখো কোশ্চেন নাম্বার 3 ছিল যে ল্যান্থেনাইট মৌলগুলি সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। এটা আমাদের অনেক আগেও ডিসকাস করা হয়েছে, কেন সালের কোশ্চেনগুলোতে ছিল। তাহলে আমরা দেখিনি যে ল্যান্থেনাইট বা অ্যাক্টিনাইট মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস এরকম হবে n-2, এখানে হবে F 1 to 14, n-1 D1 NH2। তাহলে ল্যান্থেনাইটের ক্ষেত্রে n এর জায়গায় কত বসাবো 6, অর্থাৎ এটা 4F 1 to 14 5D1 6H2, আর সামনে কে থাকবে বলো, এটা হবে xenon দিয়ে স্টার্ট হবে 54। তাহলে এটা ল্যান্থেনাইট মৌলগুলি সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা হবে। ওকে, অ্যাক্টিনাইট হলে n এর জায়গায় আমরা কত লিখতাম 7 লিখতাম। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে একটি সাবানের উদাহরণ দিয়ে ধ্রুবীয় ও অধ্রুবীয় অংশ চিহ্নিত করো। তাহলে একটি সাবানের উদাহরণ হলো সোডিয়াম স্টিয়ারেট, ফর্মুলা আমি লিখেছি। তাহলে এই পার্টটা দেখো হাইড্রোকার্বন পার্টটা, এটাকে আমরা বলছি হাইড্রোফোবিক পার্ট, আর এটা বলছি দেখো হাইড্রোফিলিক পার্ট। তাহলে এটা হবে অধ্রুবীয় আর এটা ধ্রুবীয়। হ্যাঁ, বোঝা গেল যে একটা অধ্রুবীয় পার্ট একটা ধ্রুবীয় পার্ট। আমরা 2 নম্বরের বড় কোশ্চেনগুলো চলে যাই পরের কোশ্চেনে। আমি কোশ্চেনগুলো লিখে নিই, তারপরে তোমাদের সঙ্গে আলোচনা করছি। পরের কোশ্চেনটা এরকম ছিল, দেখো পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণে মার্কুরিক আয়োডাইড যোগ করলে দ্রবণের বাষ্পচাপ বৃদ্ধি পায় কেন, অথবা লঘু দ্রবণের সংখ্যাগত ধর্ম বলতে কি বোঝো। এবং এর সঙ্গে আরেকটা পার্ট ছিল যে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি লেখো। এই হচ্ছে 2টো কোশ্চেন আমাদের এখানে ছিল। প্রথম কোশ্চেনে দেখো পটাশিয়াম আয়োডাইড এর জলীয় দ্রবণে মার্কুরিক আয়োডাইড যোগ করলে বাষ্পচাপ বেড়ে যায় কেন। আমাদের প্রথম ব্যাপার হচ্ছে, দেখো দ্রবণে যত সংখ্যক দ্রাবকণা উপস্থিত, বাইরে থেকে যদি আরো বেশি দ্রাব যোগ করি তাহলে দেখবো কি বাষ্পচাপের অবনমন হওয়া উচিত, মানে বাষ্পচাপ কমে যাওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে দেখছি আমি বাইরে থেকে দ্রাব যোগ করছি তবুও বাষ্পচাপ বেড়ে যাচ্ছে। কারণ কি বলছে দেখো, কি
কেআই একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হওয়ায় জলীয় দ্রবণে এটি সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে। কেআই এর জলীয় দ্রবণে অপর একটি দ্রাবক দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণে কণার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা এবং এর ফলে দ্রবণের বাষ্পচাপ আরো কমে যাওয়া উচিত, কিন্তু দ্রবণে HgI2 যোগ করার ফলে HgI2 কেআই এর সঙ্গে বিক্রিয়ায় K2HgI4 জলীয় যৌগ উৎপন্ন করে, ফলে উৎপন্ন দ্রবণে দ্রাবক কণার সংখ্যা হ্রাস পায়। তাই দ্রাবক কণার হ্রাস পাওয়ার ফলে দেখব বেশি দ্রাবক বাষ্পীভূত হবে, তাই আমরা দেখব দ্রবণে বাষ্পচাপ বৃদ্ধি পায়। বুঝতে পারলাম? অ্যান্সারটা দেখে নাও, এভাবে লিখতে হবে। নেক্সট বলতে দেখো যে লঘু দ্রবণের সংখ্যাগত ধর্ম বলতে কি বোঝো? তাহলে দ্রবণের যেসব ধর্ম দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু দ্রবণে উপস্থিত দ্রাবক কণার সংখ্যার উপর নির্ভর করে, তাদের সংখ্যাগত ধর্ম বলে। ওকে, সংখ্যাগত ধর্ম আমরা 4 প্রকারের আমরা বুঝে থাকি: বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ। তাহলে পরের কোশ্চেন ছিল দেখো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি লিখতে বলেছে। দেখো তাহলে আমরা দেখছি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সূত্র যদি বলি, তাহলে আমরা দেখব কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের কঠিন পদার্থের দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান হবে। অর্থাৎ আমরা যদি এটা দেখি ম্যাথমেটিক্যালি, যে কোনো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে আমরা বলছি P0 মাইনাস P/P0। এটা কার সঙ্গে উপস্থিত হয় সমান হয় বলো? দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান হবে। তাহলে P0 এখানে বলছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, P হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। ওকে, x2 হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ, মোল সংখ্যা নয় কিন্তু মোল ভগ্নাংশ। এই হচ্ছে আমাদের লিখতে হবে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের যে কোশ্চেন ছিল ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্লোরিন অপেক্ষা কম কেন? একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন আছে NO2 ডাইমার গঠন করে কেন? দুটো কোশ্চেনে আমরা দেখছি। তাহলে ফ্লুরিন দেখো এখানে 9 1s2 2s2 2p5, আর ক্লোরিন বলছে 17 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে আমরা জানি 2p কক্ষের আকার ছোট, 3p কক্ষের আকার 2p এর তুলনায় বড়। ইনকামিং ইলেকট্রন যখন 2p কক্ষে প্রবেশ করে তখন যে পরিমাণ বিকর্ষণ বল সাফার করে 3p কক্ষে ইলেকট্রন ভরার সময় সেই বিকর্ষণ বলের মান কম হয়। তাহলে ফ্লুরিনের 2p কক্ষে ইলেকট্রন আসার সময় যে পরিমাণ বিকর্ষণ বল থাকে, ক্লোরিনের 3p কক্ষে ইলেকট্রন আসার সময় সেই পরিমাণ বিকর্ষণ বল থাকে না। অর্থাৎ ক্লোরিনের 3p কক্ষে সহজে ইলেকট্রন প্রবিষ্ট হয়, তাই ফ্লুরিনের থেকে ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন প্রবেশ ঘটালে অধিক পরিমাণ শক্তি নির্গত হয়। তাই জন্য আমরা বলবো ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ক্লোরিন অপেক্ষা কম হয়।
ওকে, পরের কোশ্চেন, দেখো ক্লাস 11-এরও সেম কোশ্চেন তোমরা ফেস করেছো পরীক্ষা, 12-এও সেম অ্যান্সার হবে, 12-এও সেম এটা থাকতে পারে। পরের কোশ্চেন দেখো, NO2 ডাইমার গঠন করে কেন? তাহলে যদি আমরা NO2 গঠন আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এটা এরকম থাকে। NO2 এর গঠন যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটা কি থাকে বলো, এরকম থাকে। তাহলে NO2 এর ক্ষেত্রে এখানে যে বিজোড় ইলেকট্রন আছে তারা জোড়বদ্ধ হওয়ার কারণে বা সুস্থির অষ্টক পূর্তির কারণে আমরা দেখব এরা কি তৈরি করবে বলো, N2O4 ডাইমার গঠন করবে। তাহলে NO2 একটি বিজোড় ইলেকট্রন সমন্বিত অণু, টোটাল ইলেকট্রন কটা থাকছে বলো, 23। তাহলে এতে N এর যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন বর্তমান, তাই অণুটি অপেক্ষাকৃত কম স্থিতিশীল। যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে অধিক স্থিতিশীল হওয়ার জন্য অণুটি কি তৈরি করে বলো, ডাইমার গঠন করে। ডাইমার গঠনটা আমাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আমরা পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। এত রাতে কত কি আওয়াজ হচ্ছে দেখো, আমি প্রায় রাত 3টের সময় ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, পরেরটা বলছে দেখো, ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের দুটি পার্থক্য লেখো। এটা আমরা কোশ্চেনটা লিখে নিই, তারপরে তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো পরের কোশ্চেন ছিল 3-এর C, ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের পার্থক্য লেখো। দুটো পার্থক্য লিখতে বলেছে। আর একটা কোশ্চেন আছে, সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রোক্সাইডে সামান্য FeCl3 যোগ করলে কি ঘটে? তাহলে আমরা যেটা লিখবো, ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের দুটো পার্থক্য আমরা লিখবো। যে এই ধরনের অধিশোষণে অধিশোষিত পদার্থের কণা দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে অধিশোষকের পৃষ্ঠতলে আবদ্ধ থাকে। রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে লিখবো, এ ধরনের অধিশোষণে অধিশোষিত পদার্থের কণা রাসায়নিক বন্ধনের মাধ্যমে অধিশোষকের পৃষ্ঠতলে আবদ্ধ থাকে। এখানে রাসায়নিক বন্ধন গঠিত হচ্ছে, আর এখানে ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করছে। ওকে, এবার হচ্ছে দেখো সেকেন্ড পয়েন্টটা লিখবো, উদ্ভূত তাপের পরিমাণ কম এবং এটি পরাবর্ত প্রকৃতির বা রিভার্সিবল। এটা অধিশোষণের উদ্ভূত তাপের পরিমাণ বেশি এবং অপরাবর্ত প্রকৃতির। এই হচ্ছে দুটো পার্থক্য আমরা লিখবো। পরের প্রশ্ন বলছে দেখো, সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রোক্সাইডে সামান্য FeCl3 যোগ করলে কি ঘটে? তাহলে দেখো, সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে যদি আমরা FeCl3 যেমন যোগ করলে অধঃক্ষেপের কণাগুলি FeCl3 আয়নকে বর্ণাত্মকভাবে অধিশোষিত করে, মানে পার্টিকুলারলি Fe3+ কি করে বলো, অ্যাবজর্ব করে নেয়। এর ফলে কণাগুলি ধনাত্মক আধানগ্রস্ত হয় এবং এদের মধ্যে বিকর্ষণ শুরু হয় এবং বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ফেরিক হাইড্রোক্সাইড সল্ট উৎপন্ন করে। মানে আমরা এটা দেখছি যে ফেরিক হাইড্রোক্সাইড দের মধ্যে, সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে যদি আমরা FeCl3 যোগ করি তাহলে এখানে আমরা কি বলছি বলো, Fe3+টা কি হবে বলো, অ্যাবজর্ব হয়ে যাবে। তার ফলে এই কণাগুলো পজিটিভলি চার্জ হয়ে যাবে এবং এদের মধ্যে বিকর্ষণ শুরু হবে, ফলে এরা সল তৈরি করবে। কি তৈরি করবে বলো, সল প্রস্তুত করবে। এরা কি তৈরি করবে, সল প্রস্তুত করবে। মানে এটা আমরা সলটা আমরা লিখতে পারি FeOH3 Fe3+
এই সল আমরা দেখতে পাবো। পরের কোশ্চেনে দিয়েছে দেখো, পরের কোশ্চেন আছে যে CuI4 এর অস্তিত্ব নেই কিন্তু CuCl4 2 এর অস্তিত্ব আছে কেন? কোশ্চেনটা আমরা লিখে নিই। বলছে CuI4 পুরোটা উপরে 2 এর অস্তিত্ব নেই, এর অস্তিত্ব নেই কিন্তু CuCl4 2 এর অস্তিত্ব আছে, এটা ব্যাখ্যা করতে বলেছি। দেখো গ্রুপ 15-এ আমরা যদি লক্ষ্য করি, গ্রুপ 17-এ যদি আমরা লক্ষ্য করি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে আয়োডিনের আকার ক্লোরিনের থেকে অনেক বেশি। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি যেটা টেট্রাহেড্রাল জিওমেট্রি বা এটা স্কয়ার প্ল্যানার যদি জিওমেট্রি রচনা করে, তো সেখানে আয়োডিনের সাইজ বড় হয়, এই আয়োডিনগুলোর মধ্যে কি হবে বলো? রিপালশন হবে। এই আয়োডিনের মধ্যে রিপালশন হবে, বা এখানেও আমরা দেখতে পাচ্ছি এই আয়োডিনগুলোর মধ্যে কি হয় বলো? রিপালশন হবে। ফলে এই যৌগটার স্থায়িত্ব কমে যাবে। কিন্তু আয়োডিনের থেকে তুলনামূলক ছোট ক্লোরিনের ক্ষেত্রে আমরা এই ঘটনা লক্ষ্য করব না, কেন? এখানে বিকর্ষণ বলটা এখানে তুলনামূলকভাবে কম, তাই CuI4 এর অস্তিত্ব নেই কিন্তু CuCl4 2 এর অস্তিত্ব আছে। ওকে, পরের কোশ্চেন ছিল দেখো, নাইলন 66-এ 66 কথাটা দুবার আসে কেন, বা 66 কথাটার অর্থ কি? নাইলন 66-এ 66 কথাটার অর্থ কি? পরের কোশ্চেন দিয়েছে যে নাইলন 66-এ এটা 2 এর ই। লাস্ট কোশ্চেন, নাইলন 6,6 এর সংখ্যা দুটি কি নির্দেশ করে? ওকে, আমরা জানি নাইলন 66 এর মনোমার হলো অ্যাডিপিক অ্যাসিড, যার ফর্মুলা হচ্ছে এরকম, এটা আর হেক্সামিথিলিন ডাইয়ামিন, এরও কি বলছে বলো? এটা ফর্মুলা এটা। দেখো দুটো মনোমারে অ্যাডিপিক অ্যাসিডে কটা কার্বন আছে বলো? 6 কার্বন। হেক্সামিথিলিন ডাইয়ামিনে কটা কার্বন আছে বলো? 6 কার্বন। তাহলে নাইলন 66 কনডেনসেশন পলিমার একটা কোন কোন অণুর
অনু কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে নাইলন 6 তৈরি করেছে বলো? অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডায়ামিন। তাহলে অ্যাডিপিক অ্যাসিডেও 6টা কার্বন পরমাণু, আবার হেক্সামিথিলিন ডায়ামিনেও 6টা কার্বন পরমাণু। তাই জন্য আমরা নাইলন 6 কে যখন লিখছি নাইলন 6 লিখে রাখি। 6 বোঝাচ্ছে দুটো মনোমার অণুতে কার্বন সংখ্যা। তাহলে আমরা এবিটিএ টেস্ট পেপারের SC278 এর পুরো পেপার আমরা ডিসকাস করলাম। যতগুলো কোশ্চেন আছে সবই আগে দুটো ভিডিওর মাধ্যমে এটা ডিসকাস করা হয়েছে পার্ট ভাবে। এটা হলো থার্ড পার্ট এবং লাস্ট পার্ট। ওকে, এমসিকিউ 1 নাম্বার ও 2 নাম্বারের কোশ্চেনগুলো এখানে ডিসকাস করা হয়েছে। পরবর্তী পেজে যে কোশ্চেনটা নেক্সট ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। আর যারা চ্যানেলে নতুন তারা পরবর্তী ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত জানিও। এবিটিএ ও ডব্লিউবিটিএ দুটোরই আমরা সলিউশন করব। পারলে একটা দিনেই একটা পেপার আমি আপলোড করার চেষ্টা করছি। তোমরা সেটা দেখতে থাকো এবং পরীক্ষার প্রিপারেশন কিন্তু খুব জোরদারভাবে নাও, কারণ সময় কিন্তু আমাদের হাতে খুব একটা বাকি নেই। তাহলে আজকে রাখছি এই পর্যন্ত।